তীব্র দাবদাহে পুড়ছে দেশ। হিট স্ট্রোকে দুজনের মৃত্যু। 27 এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। বেড়েছে ফ্যান ও এসি বিক্রি। উপজেলায় মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়াতে কঠোর নির্দেশ ওবায়দুল কাদেরের। তৈরি হচ্ছে তালিকা ব্যবস্থার হুঁশিয়ারি। আবারও অরক্ষিত হয়ে উঠেছে রাজধানীর হাতিরঝিল এলাকা। 5 দিনের ব্যবধানে ভেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর চূড়ান্ত পর্যায়ের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক সব শিক্ষার উন্নয়নে নিয়ামক হিসেবে শিক্ষার পরিবেশে তৈরির নির্দেশনা দিয়ে গেছেন। তাই ঢাকা সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ধরে রাখতে হবে। এতে শিক্ষার্থীরা বাজে কোনো কাজে সময় নষ্ট করার সুযোগ পাবে না বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। তীব্র দাবদাহ হয়ে পুড়ছে সারা দেশ। অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। এ অবস্থায় চুয়াডাঙ্গা ও পাবনায় হিট স্ট্রোকে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার বিকেল 3টায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.3 ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলেও দাবি করেছেন দপ্তরটি। এদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামে মাঠে কাজ করার সময় হিট স্ট্রোকে জাকির হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত জাকির হোসেন দামুড়হুদার কুড়ালগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ছিলেন। এদিকে তীব্র গরমের কারণে আগামী 27 এপ্রিল পর্যন্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সারা দেশে মৃদু যে তাপপ্রবাহ বইছে তা আরও 3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহে পুড়ছে প্রায় সারা দেশ। আজ শনিবার রাজধানী ঢাকায় গতকাল শুক্রবারের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস। গরমকে কেন্দ্র করে শরবত ও বিভিন্ন পানীয়ের ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। অন্যদিকে গরম থেকে একটু স্বস্তি পেতে চাহিদা বেড়েছে ফ্যান, এসি ও ফ্রিজের। আবির হোসেন ক্যামেরায়, মিতুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এর প্রকোপ যেন বাড়ছে দিনকে দিন। এই গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের তাপ। কড়া রোদের মধ্যে কাজ করতে গিয়ে কাহিল হয়ে পড়ছেন অনেকেই। কি করবো মামা, গরিব মানুষ রিক্সা চালাই, খুব গরম, মানুষের অসহ্য হয়ে গেছে। প্রচুর গরম। এখন বাচ্চা কাচ্চা আছে, রিক্সা চালাইলে না চালাইলে খাইব কি? এখন গরমের ভিতরে আমাদের তো খুব কষ্টই হইতাছে। এর তো গরম তো আমরা কোনো সময় দেখি নাই বাংলাদেশে। অন্যদিকে শ্রমজীবী মানুষের ভোগান্তি বাড়লেও তাদেরকে কেন্দ্র করে শরবত ও বিভিন্ন পানীয় ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। দুপুরের তীব্র গরম থেকে স্বস্তি পেতে শরবত ও বিভিন্ন ফলের জুস পান করছেন সাধারণ মানুষ। অনেক গরম, এই জন্য গরমে থাকা যায় না, গাড়িতে ডিউটি করে তো খালি শরবত খাইতে হয়। গরমে তো খুব খারাপ অবস্থা। এই যে বেহাল অবস্থা, গাড়ি ঘোড়া জামজট, ঈদের ছুটি শেষ, সবাই মানে দেশ গ্রাম থেকে সবাই ঢাকার শহরে চলে আসছে। এখানে গরমটা খুব অতিরিক্ত মনে হইতেছে। গরম বেশি হওয়ার কারণে এখন শরবতের চাহিদাও বেশি। সকাল থেকে এখন ঢাকামুখী মানুষ খায় 10 টাকা গ্লাস পাই শরবত। গরমের কারণে শরবত এখন বেশি চলতে আছে, পাবলিকে বেশি খাইতে আছে, কারণ প্রচুর গরম, তো গরমের প্রভাব সহ্য করতে পারে না, এই জন্য ঠান্ডা, এই জন্য একটু খাই বেশি। এদিকে তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে চাহিদা বেড়েছে ফ্যান, এসি ও ফ্রিজের। সামর্থ্য অনুযায়ী এসব পণ্য কিনে গরমের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। তবে গরম বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে এসব ইলেকট্রনিক পণ্যের দাম।
ক্রেতাদের দাম বাড়ার অভিযোগে নানা অজুহাত শোনালেন বিক্রেতারা। এসিটা হঠাৎ করে সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য চেঞ্জ করে নিতে যাচ্ছে, রিস্ক হয়ে যাচ্ছে। দাম বেশ ভালোই, মাত্র অতিরিক্তই মনে হচ্ছে আর কি। তুলনামূলক ফ্যানের দামটা একটু বেশি। রাইট পালে আর ইনভোটার নপুর আলাদা সুন্দরবন যারা বড় বড় ইনভোটার আর দাম বাড়ালে আর দাম বাড়ালে আমাকে করার কিছু নেই। আর আবহাওয়া অফিস বলছে এই তাপদাহ চলবে পুরো এপ্রিল মাস, এমনকি অব্যাহত থাকতে পারে মে মাস জুড়েও। তাই সতর্ক অবস্থায় চলাচলের বার্তাও দিচ্ছে আবহাওয়া অফিস। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন থেকে দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের অংশ না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এরই মধ্যে যারা মনোনয়নপত্র কিনেছেন তাদেরকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে দলীয় সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। চলমান রাজনৈতিক অঙ্গনে সমসাময়িক নানা বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে গণমাধ্যমের সাথে মতবিনিময় সভা করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজন যারা প্রার্থী হয়েছেন তাদের তালিকা তৈরি হচ্ছে জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, এ সময় দলের সব ধরনের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে। নিকটজনেরা এমপি মন্ত্রীদের স্বজনরা তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। বিএনপি সরকারের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করায় জনগণের কাছে দল হিসেবে গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে, এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল। এখান থেকে তারা সরে দাঁড়াবে আমরা এমনটা মনে করি না। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বর্তমান সরকার চোরা বালির উপর দাঁড়িয়ে আছে। যে কোনো সময় এই সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা এখনও আতঙ্কিত, কারণ তিনি তো জানেন জনগণ তাকে ভোট দেয়নি। দেশের ৯৫% জনগণ তাকে ভোট দেয়নি বলেও দাবি করেছেন রিজভী। হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাসকে। কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। বিকেলে মরদেহ নেওয়া হবে কুমিল্লা টাউন হলে। পরে আবারও তাকে ঢাকায় ফিরিয়ে এনে বিএসএমএমইউতে দান করা হবে মরদেহ। অনুকৃতি আদিত্যর রিপোর্ট। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কায়েদে আজম হলের ৩১২ নং কক্ষে নিজের নিপুণ হাতে সবুজ জমিনের উপর লাল বৃত্তের মধ্যে হলুদ বাংলার মানচিত্র আঁকেন শিবনারায়ণ দাস। এরই মধ্যে রচিত হয় ফেব্রুয়ারির ১৫ই বাহিনীর পতাকা, যা স্বীকৃতি পায় বাংলাদেশের প্রথম পতাকা হিসেবে। সেই পতাকাই হলো স্বাধীন বাংলার প্রথম পতাকার নকশাকারকের চিরবিদায়ের সঙ্গী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় বীর মুক্তিযোদ্ধার মরদেহ। গার্ড অফ অনারের পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হন তিনি। মানুষের সেই ঢলে ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরাও। অশ্রুসিক্ত নয়ন আর ফুলের শ্রদ্ধায় সর্বস্তরের মানুষ তাকে শেষ বিদায় জানান। তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন। কুমিল্লাতে তিনি ছাত্রলীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। আমি বলবো বিভিন্ন আন্দোলন, সংগ্রাম এবং সর্বোপরি মুক্তিযুদ্ধ সংগঠনেও ভূমিকা রেখেছেন ছাত্র হিসাবে।
শ্রদ্ধা জানাতে আসা পরিবার ও বিশিষ্টজনরা দেশের প্রতি শিবনারায়ণ দাসের একনিষ্ঠ ভালোবাসা তুলে ধরেন। বলেন তার বিদায়ে এক ইতিহাস নির্মাতার মহাপ্রস্থান। আমি আর শিবুদা একসাথে মুজিব বাহিনীতে ছিলাম, সেটাও আমার মনে পড়ে। বঙ্গবন্ধু নেতৃত্বে যে সংগ্রাম চলছিল সেই সংগ্রামে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। জাতীয় পতাকার অঙ্কনের জন্য আমরা মনে রাখছি, শুধু তাই নয়, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ৭১-এর মুক্তিযুদ্ধে আপামর বাঙালি যেভাবে অংশ নিয়েছেন, বাবাও তার জায়গা থেকে দায়িত্ব পালন করেছে বলে মন্তব্য করেছেন ছেলে অর্ণব আদিত্য দাস। আমার বাবা শিবনারায়ণ দাস সবসময় একটি কথাই বলে গিয়েছেন, এই দেশের নিপীড়িত নির্যাতিত যে সকল মানুষ রয়েছে তাদের জন্য কথা বলতে হবে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। ক্রমেই অরক্ষিত হয়ে উঠেছে রাজধানীর হাতিরঝিল এলাকা। কিশোর গ্যাং, মাদক এবং হত্যাকাণ্ডের মতো ঘটনাও বেড়েছে সাম্প্রতিক সময়ে। একাধিক থানা এলাকায় বিস্তীর্ণ হাতিরঝিলকে সুরক্ষিত রাখা আসলে কার দায়িত্ব, সেটিরও সঠিক জবাব নেই পুলিশের কাছে। বাতিন বিপ্লবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহিন আলম। একটা মানুষের মাথা পানিতে ভেসে আছে, শরীরের বাকি অংশ পানির নিচে। পথচারীদের দৃষ্টিতে প্রথম ধরা পড়ে এই দৃশ্য রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার ঠিক পেছনে। কৌতূহলী পথচারীদের ভিড় বাড়তেই একজন ফোন দেয় 999-এ। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই মরদেহটি ভাসতে ভাসতে গুলশান লেকের দিকে যেতে থাকে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় লাশ ওপরে তোলা হয়। সকালে ডিউটিতে যেতেছিলাম, ব্রিজের দিকে অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, তো মাথাটা খালি ভাসা ছিল। ব্রিজ থেকে নিচে তাকায় দেখি একটা লাশ, আসলে এতটুকু শুধু দেখা যাচ্ছে, তো অল্প কিছু লোকজন দেখতেছে। ঘটনাস্থলে থাকা বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন গাজী জানান, হাতিরঝিলের সামান্য অংশই তার অধীনে। লাশের বিষয়ে আগেই তিনি কিছু বলতে পারছেন না, তবে তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি। অল্প জাস্ট লেকের আংশিক একটু অংশ আমার এখানে পড়েছে। আজকে যে ঘটনাটি ঘটেছে, যেই মৃতদেহটা আমরা পেয়েছি, এটি একটা ভাসতে দেখে আমরা আমাদের ক্রাইম সিন ইউনিট এবং আমাদের যে পিবিআই সংশ্লিষ্ট যেই তদন্ত সংস্থা যেগুলো আছে সবাই এসছেন। লাস্টে প্রাথমিকভাবে আমরা তার নাম পেয়েছি রবিন নামে, এটা পাওয়া গেছে প্রাথমিক, এটা একটা এটা আরও যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে হাতিরঝিলে একের পর এক লাশ ভেসে ওঠায় আতঙ্কিত এলাকাবাসী। আতঙ্ক তো আছে, এরকম একটা লাশ বা ভাসে উঠলে এটা আতঙ্ক না? আমাদের নিজেরই আতঙ্ক। দেখা গেছে আমরা অনেক সকালে যাই, আবার অনেক সময় নাইট ডিউটি করতে হয়, একা একা আসি। এগুলো হইলে আমাদের সাথে হইতে কতক্ষণ, দেখা গেছে আমাদের সাথেও হইতে পারে। পুলিশ জানায় মৃত রবিন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বদরপুরের আব্দুস সাত্তারের ছেলে। সপ্তাহের ব্যবধানে হাতিরঝিল লেকে ভেসে উঠেছে 2 যুবকের মরদেহ। এতে করে আইনশৃঙ্খলা বাহিনীর যেমন টনক নড়েছে, তেমনি আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। সচেতন মহল বলছে, সেনাবাহিনী দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে অপরাধ প্রবণতাও বেড়ে গেছে হাতিরঝিল এলাকায়। বাতিন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, হাতিরঝিল, ঢাকা। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তাকে নিয়ে গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তা দিয়েছেন। 25 মিনিটে এই ভিডিও বার্তায় তিনি দাবি করেন, গণমাধ্যমে প্রচারিত সংবাদে তার বিরুদ্ধে যেসব তথ্য পরিবেশন করা হয়েছে তার অধিকাংশই অসত্য, কিছু আংশিক সত্য। উদ্দেশ্যমূলকভাবে হেয় করার জন্য এসব করা হয়েছে বলেও দাবি তার। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমদ অবসরে যাওয়ার কিছুদিন পরই প্রথম সারির একটি গণমাধ্যমে প্রচারিত বেনজির আহমদের আলাদিনের চেরাগ সংবাদ প্রচারের পরই সোশ্যাল মিডিয়াতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল আনুমানিক 11টায় নিজ ফেসবুক পেজে লাইভে আসেন এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে তুলে ধরেন। পাশাপাশি স্ত্রী এবং তার পরিবারের বিষয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আমার স্ত্রীর পরিবার সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করা হয়েছে। আমার স্ত্রী বিগত 24 বছর ধরে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়ের বিপরীতে সরকারকে ট্যাক্স প্রদান করে আসছে। প্রতিবেদনে দুটিতে ঢাকা এবং ঢাকার বাইরে আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। অবসরের পরে গণমাধ্যমে এমন সংবাদ ব্যক্তিগত, যদি কেউ প্রমাণ করতে পারেন তাদেরকে এই সম্পত্তি লিখে দেওয়ার কথাও জানান সাবেক আইজিপি বেনজির আহমেদ। চাকরি জীবনে আমি ব্যক্তিগতভাবে সবসময় ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি। পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালক হিসেবে জনগণের সেবার মান বৃদ্ধি করার জন্য
কাঠামোগত, প্রশাসনিক এবং অপারেশনাল সংস্কার বা রিফর্ম করার উদ্যোগ গ্রহণ করেছে। সহায় সম্পত্তির মিথ্যা বর্ণনা দেওয়া হয়েছে এবং যেগুলো আমি আজকে স্পষ্ট করেছি যে এই ধরনের কোনো সম্পত্তি বা পত্রিকায় প্রকাশের সংবাদের বর্ণনা মতে এই ধরনের কোনো সম্পত্তি যেগুলো বলেছি আমাদের নাই, যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সেই সম্পত্তি বিনা পয়সা লিখে দেব। তিনি জানান, একজন সরকারি কর্মকর্তা হয়ে কখনো কারো জমি দখলে যাননি। প্রতিবেদনে যে সম্পত্তির কথা তুলে ধরা হয়েছে তা অসত্য। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবছর সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে ১,০৪,১৭৮ টাকা এবং বেসরকারিভাবে ৮২,৮১৮ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। শনিবার সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ যাত্রী প্রশিক্ষণ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান মন্ত্রী। ধর্মমন্ত্রী বলেন, হজ যাত্রীরা যাতে যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন সে বিষয়ে সরকার তৎপর রয়েছে। যাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক প্রক্রিয়াগুলো আরও কিভাবে সহজ করা যায় সে বিষয়ে কাজ করা হচ্ছে। মন্ত্রী জানান, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরেও হজের খরচ কমানো সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায়। বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডক্টর আইনুন নিশাত বলেছেন, ছাত্ররা লেজুর ভিত্তিক রাজনীতি করবে, এটা গ্রহণযোগ্য নয়। ছাত্র রাজনীতিতে র্যাগিং, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার কাম্য নয়। বুয়েটের শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য ব্যাপক পড়াশোনা করতে হয়, তাই লেজুর ভিত্তিক অপরাজনীতি বুয়েটের শিক্ষার্থীদের শিক্ষার সহায়ক পরিবেশ বিঘ্নিত করে বলেও মন্তব্য করেন তিনি। আজ এফডিসিতে বুয়েটের ছাত্র রাজনীতি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বুয়েটের ছাত্র রাজনীতি নিয়ে চলমান যে পরিস্থিতি চলছে তা আলোচনার ভিত্তিতে সমাধান করা উচিত। চট্টগ্রামে ফ্রাইডেজ ফর ফিউচারের উদ্যোগে জলবায়ু ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষায় বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের সিআরবিতে জলবায়ু ধর্মঘট কর্মসূচিতে অংশ নেয় তরুণ প্রজন্ম সহ পরিবেশবিদ, সমাজকর্মী, পেশাজীবী ও নানা শ্রেণী পেশার মানুষ। জলবায়ু সুবিচার এখানেই, এখনই, এই স্লোগানে পৃথিবীর প্রাণ ও প্রকৃতি রক্ষায় সারা বিশ্বের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তরুণ সমাজ। তরুণদের এই মহতী উদ্যোগ সংহতি প্রকাশ করেন সমাজের সচেতন মহল। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরও একবার। তীব্র দাবদাহে পুড়ছে দেশ। হিট স্ট্রোকে দুজনের মৃত্যু। ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। বেড়েছে ফ্যান ও এসি বিক্রি। উপজেলায় মন্ত্রী এমপিদের স্বজনদের সরে দাঁড়াতে কঠোর নির্দেশ ওবায়দুল কাদেরের। তৈরি হচ্ছে তালিকা, ব্যবস্থার হুঁশিয়ারি। আবারও অরক্ষিত হয়ে উঠেছে রাজধানীর হাতির ঝিল এলাকা। ৫ দিনের ব্যবধানে ভেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাস। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকেন।